নির্জন হোটেলের একটি বন্ধ ঘরে একটা অতৃপ্ত আত্মাকে বন্দি করে রাখা হয়েছে। তবে একটি মেয়ে সেটা না জেনেই সেই ঘরের দরজাটা খুলে ফেলে। এবার তাহলে কি বিপদ আসতে চলেছে সবার উপর? আর সেই আত্মাটির রহস্যই বা কি? তাকে কেনই বা হোটেলের সেই ঘরটায় বন্দি করে রাখা হয়েছে? কেই বা সেই অশুভ আত্মাকে বন্দি করে রাখলো? এই সব প্রশ্নের উত্তর জানা যাবে আজকের মুভির গল্পে। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য আরেকটি ইন্দোনেশিয়ান হরর মুভি এক্সপ্লেইন করতে যাচ্ছি, যার নাম হলো নিনিথোক। আপনারা আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলে যাবেন না যে এই মুভিটি আপনাদের কেমন লাগলো। তাহলে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই মেকার জিয়াও নামের একটি ইন্দোনেশিয়ান হোটেল দেখানো হয়। একজন বৃদ্ধ মহিলা এই হোটেলের মালিক। মহিলাটির নাম হলো মার্নি, আর সে এত বড় হোটেলে একাই থাকে। তো একদিন মার্নি তার ঘরে একা বসে আছে। তার হাতে ছিল একটা চাবির গোছা। সে চাবিগুলো একটা কাঠের বাক্সে ঢুকিয়ে রাখে। হঠাৎই মার্নি পাশের একটা ঘর থেকে বাচ্চাদের খেলনার শব্দ শুনতে পায়। শব্দটা শুনে মার্নি তো বেশ অবাক হয়, কারণ এই হোটেলে সে ছাড়া তো আর কেউই থাকে না। তাই মার্নি ভয়ে ভয়ে সেই বন্ধ ঘরটার দিকে এগিয়ে যায়। ঘরের তালা খুলে দরজাটা একটু ফাঁকা করতে মার্নি ঘরের মেঝেতে কারো চুল দেখতে পায়। এটা দেখেই সে প্রচন্ড ভয় পেয়ে যায়। খেলনার শব্দটা বন্ধ হলে মার্নি ভয়ে ভয়ে ঘরের ভেতরে ঢোকে। হঠাৎই সে সেই ঘরে একটা ছোট বাচ্চার ছায়া দেখতে পায়। ছায়াটি ঘরে থাকা একটা বড় পেইন্টিং থেকে আসছে। ধীরে ধীরে সেই পেইন্টিংটা থেকে সাদা জামা পরা একটা বাচ্চার আত্মা বেরিয়ে আসে, আর সে মার্নিকে ধরে নৃশংসভাবে মেরে ফেলে। পরের দিন মার্নির পরিবার তার ফিউনারেলে যোগ দেওয়ার জন্য গ্রামে আসে। মার্নির পরিবারে শুধুমাত্র তার দুজন নাতনি ছিল। বড় নাতনির নাম হলো নাদিনিয়া, আর ছোট নাতনির নাম হলো নায়া। নাদিনিয়ার হাজবেন্ড বেনও তাদের সাথে এসেছে। মার্নির দুই নাতনি তাদের দাদিকে হারিয়ে খুব কষ্ট পেয়েছে। নাদিনিয়া কাঁদতে কাঁদতে বলে তাদের দাদি সবসময় মনে করত তার কারণেই নাদিনিয়ার বাবা মা মারা গেছে। তাই মার্নি মনে মনে সব সময় নিজেকে অপরাধী ভাবত, আর তার নাতনিদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখত। ফিউনারেল শেষ হলে নাদিনিয়া মার্নির ঘরে এসে তার সব জিনিসপত্র গুছিয়ে রাখতে থাকে। তখনই সে সেই কাঠের বাক্সটা দেখতে পায় যেখানে মার্নি চাবির গুচ্ছটা লুকিয়ে রেখেছিল। নাদিনিয়া এমন একটা বাক্স দেখে প্রথমে বেশ অবাক হয়, তবে সে এটাকে আর বেশি গুরুত্ব দেয় না। সেদিন বিকেলে মার্নির লয়ার তাদের সাথে দেখা করতে আসে। লয়ার তাদেরকে একটা উইল দেখিয়ে বলে, তোমাদের দাদি অনেক আগেই এই উইলটা বানিয়েছিল। উইলে লেখা আছে মার্নির মৃত্যুর পর এই হোটেলের মালিকানা পাবে তারই দুই নাতনি নাদিনিয়া আর নায়া। কিন্তু নাদিনিয়া কিছুতেই এত বড় হোটেলের দায়িত্ব নিতেই চাচ্ছে না। তাই সে বলে সেই হোটেলটা বিক্রি করে দেবে। তবে এই কথা শুনে লয়ার তাকে বলে তাদের দাদি উইলে লিখে গেছে যে তারা এই হোটেলকে কখনো বিক্রি করতে পারবে না। এবার নাদিনিয়ার হাজবেন্ড বেন বলে যদি নাদিনিয়া চায় তাহলে তারা এই হোটেলকে একটা আর্ট গ্যালারি বানাতে পারে। তাহলেই তো এখানে আর্ট এক্সিবিশন করে তারা বেশ টাকাও ইনকাম করতে পারবে। বেন নাদিনিয়াকে বলে তুমি কিছুদিন সময় নিয়ে এই ব্যাপারটা ভালোভাবে ভেবে দেখো। নাদিনিয়াও বেনের এই প্রস্তাবটা বেশ পছন্দ হয়। এরপর নাদিনিয়াকে কিছুদিনের জন্য হোটেলেই থাকার কথা বলে বেন নায়াকে নিয়ে আবারও শহরে ফিরে যায়। এদিকে হোটেলকে আর্ট গ্যালারি বানানোর কথা শুনে হোটেলের দুই কেয়ারটেকার রহমত আর গিগা মনে মনে খুব রেগে যায়। সবাই চলে গেলে নাদিনিয়া বেশ কিছুদিন এই হোটেলেই থাকে। একদিন গিরা নামের একটি মেয়ে তার ছেলে বেজোকে নিয়ে নাদিনিয়ার কাছে আসে। বেজো তার হাতে করে কিছু ফুল আর একটা পাত্রে জল নিয়ে এসেছে। বেজোর হাতে ফুলগুলো দেখে নাদিনিয়া বেশ অবাক হয়ে গিরাকে জিজ্ঞেস করে, এগুলো এখানে কি জন্য এনেছো? গিরা বলে মার্নির মারা যাওয়ার আজ 40 দিন পূর্ণ হয়েছে, তাই মার্নির আত্মার শান্তির জন্য তারা এই হোটেলে একটা পূজা করতে চায়। কিন্তু নাদিনিয়ার এই বিষয়টি একেবারে কুসংস্কার মনে হয়। তাই সে খুব বিরক্ত হয়ে বলে আমার দাদি এতদিনে স্বর্গে চলে গেছে, আর সে তো খুবই স্বাভাবিকভাবেই মারা গেছে। তাহলে এইসব পূজা করার কি দরকার? যাই হোক, সেদিন রাত্রে নাদিনিয়া ঘুরতে ঘুরতে হলরুমে একটা পিয়ানো দেখতে পায়। সে পিয়ানোর কভারটা খুলে সেটা বাজানোর চেষ্টা করে। তবে সে যখন বাজানো বন্ধ করে পাশে জানালার কাছে গিয়ে দাঁড়ায়, তখনই নাদিনিয়া দেখে পিয়ানো
পিয়ানোটা তো নিজে নিজেই বাজছে। নাদিনিয়া প্রথমে খুব অবাক হয়ে গেলেও পরে সে ভাবে হয়তো পিয়ানোটা অনেক পুরনো হয়ে গেছে, তাই এটা নষ্ট। সেদিন রাতে নাদিনিয়া যখন ঘুমিয়েছিল তখন হঠাৎই আলমারির ভেতরে খুটখাট শব্দ শুনে নাদিনিয়ার ঘুম ভেঙে যায়। সে বিছানা থেকে উঠে দেখে আলমারির দরজাটা ধীরে ধীরে খুলে যাচ্ছে, আর আলমারির ভেতরে একটা ভয়ঙ্কর আত্মা দাঁড়িয়ে আছে। আত্মাটিকে দেখতে প্রচন্ড ভয়ঙ্কর ছিল। তার খুবই লম্বা চুল ছিল, যেটা মার্নি সেই ঘরে দেখেছিল। আত্মাটি ধীরে ধীরে নাদিনিয়ার দিকে এগিয়ে আসছে দেখে এবার নাদিনিয়া তো সত্যি সত্যি অনেক ভয় পেয়ে যায়। পরের দিন সকালে সে রহমত আর গিরাকে গিয়ে সব কথা খুলে বলে। এবার রহমত তাকে এই হোটেলের রহস্যের কথা বলতে শুরু করে। সে বলে এই হোটেলে মোট ৮টা ঘর আছে। তবে এই কথা শুনে নাদিনিয়া খুবই অবাক হয়ে বলে, কিন্তু আমার জানা মতে তো এই হোটেলে ৯টা ঘর থাকার কথা, তাহলে তুমি শুধু ৮টা ঘরের কথা কেন বলছো? এবার গিগা তাকে বলে এই হোটেলে যে ৯ নাম্বার ঘরটা আছে সেই ঘরটা খুলতে নিষেধ আছে। গ্রামের সবাই বলে সেই ঘরটাতে অনেক বছর আগে কোনো দুর্ঘটনা হয়েছিল। সেই ঘটনাটির কারণে ওই ঘরটা অভিশপ্ত হয়ে গেছে। কিন্তু নাদিনিয়া তো এসব কথায় একেবারেই বিশ্বাস করে না, তাই সে তখনই যায় সেই ৯ নাম্বার ঘরটিকে খোলার জন্য। রহমত আর গিগা তাকে বারবার বারণ করার চেষ্টা করে, কিন্তু নাদিনিয়া খুবই রেগে গিয়ে বারবার সেই ঘরের দরজায় ধাক্কা দিতে থাকে। এতে তার পা লেগে ঘরের সামনেই রাখা পুজোর জিনিসগুলো নষ্ট হয়ে যায়। এরপর নাদিনিয়া সেই ঘরের চাবিটি আনার জন্য মার্নির ঘরে এসে সেই কাঠের বাক্সটি খোলে, কিন্তু নাদিনিয়া খুবই অবাক হয়ে যায়, কারণ সেই বাক্সটিতে এখন আর কোনো চাবি ছিল না। এদিকে বেন তার এক বন্ধুকে কল করে মার্নি সেই হোটেলের হিস্ট্রি জানতে চায়। বেনের বন্ধু বলে হোটেলটি অনেক পুরনো একটা গেস্ট হাউস, তবে সেই হোটেলটা সব সময় একটা হোটেল ছিল না। সেই বাড়িতে কয়েক বছর আগে একটা চাইনিজ পরিবার থাকতো। এরপর বেন বন্ধুর সাথে কথা বলা শেষ করে নাদিনিয়াকে ভিডিও কল করে। নাদিনিয়া বেনের সাথে কথা বলতে বলতে তার সকালের খাবার খাচ্ছিল। তখনই বেন খেয়াল করে নাদিনিয়ার খাবারে সেই ফুলগুলো ছড়ানো আছে, যেগুলো দিয়ে গতদিন গিরা আর বেজো মার্নির জন্য পুজো করেছিল। খাবারের মধ্যে ফুলের পাপড়ি ছড়ানো দেখে নাদিনিয়া তো এবার বেশ রেগে যায়। সে চিৎকার করে রহমত আর গিরাকে ডাকতে থাকে। নাদিনিয়ার চিৎকার চেঁচামেচি শুনে গিরা সেখানে এসে দেখে নাদিনিয়ার খাবারের বাটিতে তো কোনো ফুলের পাপড়ি নেই, সবকিছু আবারও স্বাভাবিক হয়ে গেছে। এটা দেখে নাদিনিয়া তো এবার বেশ অবাক হয়ে যায়। তবে সে মনে মনে বুঝতে পারে এই হোটেলে নিশ্চয়ই এমন কিছু আছে যার জন্য সে এরকম উল্টোপাল্টা জিনিস দেখতে পায়। তাই এই ব্যাপারে আরো জানার জন্য নাদিনিয়া তার ফোনের ভিডিও ক্যামেরা অন করে হোটেলের চারপাশে সবকিছু রেকর্ড করতে থাকে, যাতে যদি কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে তাহলে সে সেটা ক্যামেরা দিয়ে রেকর্ড করতে পারে। হঠাৎই নাদিনিয়া তার ক্যামেরায় সেই ছোট্ট বাচ্চা মেয়েটিকে দেখতে পায়, যাকে মার্নি সেই বন্ধ ঘরের ভেতরে দেখেছিল। কিন্তু যখনই নাদিনিয়া ক্যামেরাটা সরিয়ে খালি চোখে দেখার চেষ্টা করে তখনই সে আর সেই জায়গায় কাউকেই দেখতে পায় না। এই ব্যাপারটা নিয়ে নাদিনিয়া তো এবার বেশ টেনশনে পড়ে যায়। তাই সে পরের দিন একজন লোককে ডেকে এনে ৯ নাম্বার ঘরের তালাটা ভাঙার চেষ্টা করে। অনেক চেষ্টা করার পর সেই লোকটা শেষ পর্যন্ত তালাটা ভাঙতে পারে, কারণ অনেক বছর ধরে সেই ঘরের তালা একবারের জন্য খোলা হয়নি, তাই তালাটা জং ধরে একেবারে জ্যাম হয়েছিল। তবে নাদিনিয়া তো বুঝতেই পারছে না সেই ঘরটা খুলে কত বড় ভুল করতে যাচ্ছে। এদিকে গিগা নাদিনিয়াকে এমনটা করতে অনেক বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু নাদিনিয়া তো কারো কোনো কথাই শুনছে না। নাদিনিয়া বলে এখানে যা কিছু হচ্ছে সব এই ঘরটার কারণেই হচ্ছে, তাই আমাকে দেখতেই হবে এই ঘরের ভেতরে কি এমন রহস্য লুকিয়ে আছে। যাই হোক, সবার সব বাধা উপেক্ষা করে নাদিনিয়া জোর করে ৯ নাম্বার ঘরটার ভেতরে ঢোকে। ঘরের ভেতরে ঢুকে সে আশেপাশে অনেক পুরনো জিনিস দেখতে পায়। নাদিনিয়া দেখে দেয়ালে একজন মহিলার অনেক বড় একটা পেইন্টিং টাঙানো আছে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সেই ঘরের ভেতরে মানুষের মতোই একটা পুতুল বানানো ছিল। সেই পুতুলটা সারা শরীরে ময়লা জমে সেটা দেখতে অনেক ভয়ঙ্কর লাগছিল। রহমত তাকে জানায় এই পুতুলটার নাম হলো নিনিথোক। রহমত আরো বলে মার্নি একবার তাকে বলেছিল এই হোটেলের আগের মালিক ছিল মিসেস ওো নামের একজন চাইনিজ ইন্দোনেশিয়ান মহিলা। সেই মহিলা তার ফ্যামিলিকে নিয়ে এই হোটেলেই থাকতো। মিসেস ওো এই মিনিথোক পুতুলের সাহায্যে আত্মাদের দুনিয়ার
সাথে প্রায়ই যোগাযোগ করার চেষ্টা করত। হয়তো সে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে কোনো চর্চা করত। তাই সেই সময়ের থেকেই এই মিনিথক পুতুলটিকে এই ঘরেই রাখা আছে। এরপর নাদিনিয়া ঘুরতে ঘুরতে সেই ঘরের এক কোণায় একটি কাঠের খেলনা ঘোড়া দেখতে পায়। এরপর নাদিনিয়া আবারও দেয়ালে টাঙানো বড় ছবিটার সামনে আসে। রহমত তাকে জানায় এই ছবিটাই হলো ম্যাডাম ওয়ের ছবি। নাদিনিয়ার ছবিটা দেখে কেমন যেন গা ছমছম করে ওঠে। এরপরে নাদিনিয়া কি যেন মনে করে নিনিথক পুতুলটাকে বাইরে নিয়ে গিয়ে আগুনে জ্বালিয়ে দেয়। নাদিনিয়া ভাবছে নিশ্চয়ই এই পুতুলটার কারণেই এই সবকিছু হচ্ছে, তাই পুতুলটাকে জ্বালিয়ে দিলে সবকিছু আবারও ঠিক হয়ে যাবে। পরের দিন নাদিনিয়ার সাথে দেখা করার জন্য একজন ছেলে ওই হোটেলে আসে। সেই ছেলেটা বলে, আমার নাম হলো হং। এই হোটেলটা এক সময় আমার পরিবারেরই ছিল, কিন্তু হঠাৎ করেই আমার ফ্যামিলির একজন কাউকে না জানিয়েই এই বাড়িটাকে তোমার ফ্যামিলির কাছে বিক্রি করে দেয়। কিন্তু এই বাড়িটা আমার পৈতৃক সম্পত্তি হওয়ার কারণে এই বাড়ির সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, তাই আমি এই বাড়িটা তোমার কাছ থেকে আবার কিনতে চাই। তবে নাদিনিয়া বলে সে তো আর এই হোটেলটা বিক্রি করবে না, কারণ এই হোটেলটাই হলো তার দাদির শেষ স্মৃতিচিহ্ন। তাই সেই হোটেলটাকে আর তার হাতছাড়া করতে চাচ্ছে না। তখনই দেখা যায় বেন নায়াকে নিয়ে আবারও নাদিনিয়ার কাছে এসেছে। নাদিনিয়া তো তাদের দুজনকে দেখে খুব খুশি হয়। এরপর নাদিনিয়া বেনকে সেই ৯ নাম্বার ঘরের সব কথা খুলে বলে। সব শুনে বেন এবার জানার চেষ্টা করছে এই ৯ নাম্বার ঘরে আসলে কি হয়েছিল। সেদিন রাতে নায়া একটা ঘরে বসে বেজোর সাথে খেলা করছে। হঠাৎই নায়া বিছানার নিচে তাকাতেই সেই ভয়ঙ্কর বাচ্চা মেয়েটির আত্মাকে দেখতে পায়। আত্মাটিকে দেখেই তো নায়া খুব ভয় পেয়ে যায়। নাদিনিয়া যখন নায়ার এই ব্যাপারটা জানতে পারে তখন তো সে আরো বেশি টেনশনে পড়ে যায়। পরের দিন বিকেলে নায়ার বেজো হোটেলের বাইরে দোলনায় ঝুলছিল। হঠাৎই দেখা যায় সেই বাচ্চা মেয়েটির আত্মা সেখানে এসে নায়াকে পেছন থেকে দোলনায় ধাক্কা দিচ্ছে। তবে নায়া মনে করে নিশ্চয়ই বেজো তাকে ধাক্কা দিচ্ছে, তাই সে আনন্দে দোলনায় দোল খেতে থাকে। কিন্তু নাদিনী আর বেন দূর থেকে এটা দেখে ফেলে, আর তারা দৌড়ে এসে তাড়াতাড়ি নায়াকে দোলনা থেকে নামায়। তবে প্রতিদিনের এমন ভুতুড়ে ঘটনায় এবার নাদিনিয়া তো খুবই বিরক্ত হয়ে যায়। নাদিনিয়া বেনকে নিয়ে এই ব্যাপারে আলাপ করার জন্য বাইরের একটা রেস্টুরেন্টে আসে। সে বেনকে বলে, আমি তো মিনিথক পুতুলটাকে পুড়িয়ে ফেলেছিলাম, তাহলে এইরকম ঘটনাগুলো আবারও কেন হচ্ছে? তখন বেন তাকে বলে, আমি গ্রামে খোঁজ নিয়ে জানতে পেরেছি সেই আত্মাটা হলো একটা বাচ্চা মেয়ের আত্মা। মেয়েটাকে দেখাশোনা করার মতো তার সাথে কেউ ছিল না, তাই সবাই বলে মৃত্যুর পরেও মেয়েটির আত্মা এই হোটেলেই রয়ে গেছে। অন্যদিকে বেন তার সেই বন্ধুকেও এই হোটেলের সম্পর্কে আরো খোঁজ খবর নিতে বলেছিল। বেনের বন্ধু ভালোভাবে হোটেলটি সম্পর্কে খোঁজ খবর নিয়ে তাকে জানায় যে একসময় হং এর পরিবারই এই হোটেলটির মালিক ছিল। তবে হং ওয়ে নামের একজন মহিলার সাথে সম্পর্কে জড়িয়ে যায়, তাই সে ওয়ের নামে এই হোটেলটি লিখে দেয়। এই হোটেলটি আসলে আগে একটা বাড়ি ছিল। মিস ওয়ে এই বাড়িটিকে মেকারজিও নামের একটা হোটেল বানায়। তখন থেকেই মিস ওয়ে তার ছোট মেয়েকে নিয়ে মেকারজিওতে থাকতে শুরু করে। ছোট্ট মেয়েটার নাম ছিল ইমিন। তখন সেই বাড়ির কেয়ারটেকারের একটা ছেলে ছিল যে সব সময় ইমিনের সাথেই থাকতো। ইমিনও সারাক্ষণ সেই ছেলেটার সাথেই খেলা করত। এভাবেই চলতে চলতে একদিন হঠাৎই ইমিন বাড়ি থেকে গায়েব হয়ে যায়। এরপর তাকে অনেক খোঁজা হলেও তাকে আর কোথাও পাওয়া যায় না। এদিকে নাদিনিয়া আবারও হোটেলে ফিরে এসে নায়াকে কোথাও খুঁজে পাচ্ছে না। সে তো পুরো হোটেলে নায়াকে খুঁজতে খুঁজতে ৯ নাম্বার ঘরে চলে আসে। তখনই নাদিনিয়া সেই ঘরে বাচ্চা মেয়েটির আত্মাকে দেখতে পায়। নাদিনিয়া এবার বুঝতে পারে নায়াকে খুঁজে পেতে হলে তাকে আগে এই আত্মার রহস্য বের করতে হবে। তাই সে গিগার কাছে গিয়ে এই ব্যাপারে অনেক প্রশ্ন করতে থাকে। গিগা তাকে জানায় অনেক বছর আগে মিস ওয়ের মেয়ে সেই ছোট ছেলেটার সাথে খেলা করতে করতে একদিন হঠাৎ করে গায়েব হয়ে যায়, যে এই ব্যাপারটা সম্পর্কে বেনের বন্ধুও জানিয়েছিল। এরপর মেয়েকে কোথাও খুঁজে না পেয়ে মিস ওয়ে ধীরে ধীরে একেবারে পাগলের মতো হয়ে যায়। শেষ পর্যন্ত আর কোনো উপায় না পেয়ে নিজের মেয়েকে খোঁজার জন্য সে মিনিথক পুতুল বানিয়ে তার পূজা করা শুরু করে। বেশ কয়েকদিন ধরে একটানা মিনিথক পুতুলের পূজা করতে করতে মিস ওয়ে শুধুমাত্র একটা কথাই জানতে পারে যে তার মেয়ে এই বাড়ির মধ্যেই রয়েছে, তাকে কেউ একজন এই বাড়ির মধ্যেই লুকিয়ে রেখেছে। এই কথা শুনে মিস ও তার মেয়েকে হোটেলের মধ্যেই অনেক খোঁজার চেষ্টা করে, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। তাই সে জাদুমন্ত্র করে নিজের আত্মাকে
৯ নাম্বার ঘরে সে বড় পেন্টিংটার ভেতরে বন্দি করে রাখে। তবে সে প্রতিজ্ঞা করে সে যে করেই হোক তার মেয়েকে খুঁজে বের করবেই। এতদিন মিস ওয়ের আত্মা তো শান্তই ছিল, কিন্তু নায়াকে দেখার পর সে নায়ার মধ্যেই তার মেয়েকে খুঁজে পেয়েছে। তাই সে নায়াকে ধরে কোথাও লুকিয়ে রেখেছে। যতক্ষণ সে তার মেয়ে ইনিমকে খুঁজে না পাবে ততক্ষণ সে নায়াকেও ছাড়বে না। এই সব কথা শুনে নাদিনিয়া তো এবার নায়ার জন্য বেশ চিন্তায় পড়ে যায়। সে তবুও হোটেলের সব জায়গায় নায়াকেই খুঁজতে থাকে। এদিকে ম্যাডাম ওয়ের আত্মা এসে রহমতকে খুবই টর্চার করছিল। মিস ও রহমতকে মারতেই যাবে তখনই বেন এসে রহমতকে বাঁচিয়ে নেয়। এরপর বেন রহমতকে একটা ছবি দেখিয়ে বলে যে তার ফ্রেন্ড তাকে সব কথা জানিয়ে দিয়েছে। এবার বেন সবাইকে জানায় ছোটবেলায় ইমিনের সাথে যে ছোট বাচ্চা ছেলেটি খেলা করত সে আর কেউ নয়, সে রহমতই ছিল। এবার বেন আর নাদিনিয়া রহমতকে জোর করতে থাকে সব সত্যি কথা স্বীকার করার জন্য। রহমতও খুব ভয় পেয়ে এবার স্বীকার করে তার কারণেই ছোটবেলায় ইমিন নিখোঁজ হয়ে গিয়েছিল। একদিন ইমিন যখন ছোট রহমতের সাথে দোলনায় খেলা করছিল তখন হঠাৎই জোরে ধাক্কা লাগার কারণে ইমিন দোলনা থেকে দূরে ছিটকে গিয়ে পড়ে। পাকা রাস্তায় পড়ে যাওয়ার কারণে ইমিনের মাথায় খুব জোরে আঘাত লাগে আর সে সেখানেই মারা যায়। এদিকে মিসুও চারিদিকে তার মেয়েকে খুঁজতে থাকে। তাই রহমত খুবই ভয় পেয়ে ইমিনের ডেড বডিকে একটা ঘরে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে দেয়। এই কথা শুনে নাদিনিয়া তখনই সেই জায়গায় যায় যেখানে রহমত ইমিনের ডেড বডিটা জ্বালিয়ে দিয়েছিল। সেখানে যেতেই নাদিনিয়া দেখে মিসুও নায়াকে নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। এবার ইমিনের মৃত্যুর রহস্য জানতে পারায় মিস ওয়ের আত্মা শান্তি পেয়ে যায় আর সে আত্মাদের দুনিয়ায় ফিরে যেতে চায়। কিন্তু সে একা আত্মাদের দুনিয়ায় ফিরতে চাইছিল না, সে তার সাথে করে তার মেয়েকেও নিয়ে যেতে চাইছিল। মানে সে নায়াকেও তার মেয়ে ভেবে নায়াকেও তার সাথে আত্মাদের দুনিয়ায় নিয়ে যেতে চাইছে। এই কথা শুনে নাদিনিয়া মিস ওয়ের কাছে অনেক রিকোয়েস্ট করে বলে, আপনি প্লিজ নায়াকে ছেড়ে দিন, নায়া তো আপনার মেয়ে নয়, নায়া আমার বোন। তখনই সেখানে বেন আর রহমত চলে আসে। রহমত মিস ওকে ইনিমের মৃত্যুর ব্যাপারে সব সত্যি কথা জানিয়ে দেয়। এরপর রহমত মিস ওয়ের কাছে তার কৃতকর্মের জন্য ক্ষমা চায়। সে মিস ওকে কথা দেয় যে সে এবার ঠিকভাবে ইনিমের ফিউনারেল করবে, যাতে ইনিমের আত্মাও পৃথিবী থেকে মুক্ত হয়ে যায়। এই কথা শুনে ম্যাডাম ওয়ের আত্মা শান্ত হয় আর সে নায়াকেও ছেড়ে দেয়। এরপর মিস ওয়ের আত্মা পৃথিবী ছেড়ে আত্মাদের দুনিয়ায় চলে যায়। কিছুদিন পর সবকিছু স্বাভাবিক হয়ে গেলে নাদিনী আর বেনকে হোটেলে দেখা যায়। তারা সেই হোটেলকে মিস্টার হং এর কাছে বিক্রি করে দিয়ে শহরে চলে যায়। কিন্তু এবার দেখা যায় মিস্টার হং এর আত্মা যেই ৯ নাম্বার ঘরে ঢোকে তখনই অনেকগুলো নিনিথকের আত্মা এসে মিস্টার হং এর উপরে আক্রমণ করে দেয়। তার মানে কি এই হোটেলের রহস্য এখনো বাকি আছে? এটা থেকে বোঝা যাচ্ছে এই মুভিটার মনে হয় সেকেন্ড পার্টও আসতে চলেছে, যেটা আমরা এই মুভিটার শেষ দৃশ্য থেকে জানতে পারলাম। কারণ মিনিথকের আত্মারা মিস্টার হং এর উপরে আক্রমণ করেছে, তার মানে মিস্টার হং এর সাথেও নিশ্চয়ই এই হোটেলের কোনো রহস্য জড়িয়ে আছে। যদি এই মুভির সেকেন্ড পার্ট আসে তাহলে আমি সেটাও এক্সপ্লেইন করার চেষ্টা করব। তবে আপনাদের কি মনে হয় এখনো কোন রহস্য বাকি আছে এই হোটেলে? আপনাদের মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মুভিটি এবং আমার এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।